নমস্কার, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে কি নিয়ে কথা বলা যায়? আজকে একটু খাওয়া দাওয়া নিয়ে কথা বলি, যে খাওয়া দাওয়ার যে সমস্ত নিয়ম কানুন, তার সঙ্গে এই উম, শরীর মানে খাওয়া দাওয়ার সঙ্গে এই চিন্তা ভাবনার কি যোগাযোগ থাকতে পারে। খাওয়া দাওয়া কতটা আপনার ভাবনাকে চালিয়ে নিয়ে যায়, কিভাবে চালিয়ে নিয়ে যায় ভাবনাকে, মানে পরিচালনা করে, সেইটা নিয়ে কথা বলবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেকেই বলেন, অনেকেই তো এই নিয়ে কথা বলতে বেরিয়েছেন। সর্বপ্রিয়ানন্দ যে রামকৃষ্ণ মঠে তো অনেক আছেন তারা। আমি যাদেরকে ভালো লাগার মধ্যে আমার পরে সর্বপ্রিয়ানন্দজি আছেন, তারপরে আরেকজন আছেন, তার নাম জানি না, তিনি খুব সুন্দর বলেন কথাবার্তা। তো এনারা আছেন, সদ্গুরুজি আছেন, সন্দীপ মাহেশ্বরে আছেন, এখন তো ধীরেন্দ্র শাস্ত্রী নতুন এসছেন, কিন্তু উনি আছেন, মানে নতুন। আজ কতদিন হবে ওনাকে, বড় জোর বোধহয় 1-2 বছরই দেখছি ওনাকে, তার আগে দেখিনি। তারপরে সদ্গুরুজি আছেন, তারপরে প্রেমানন্দজি আছেন। প্রেমানন্দজিকেও নতুন, উনি বলছেন অনেক দিন থেকে, কিন্তু এগুলো আসতে তো অনেক সময় টাইম লাগে, তো সেই আসতে এই এই আজ থেকে কয়েক মাস আগে ওনাকে দেখেছি, এবং তারপর আস্তে আস্তে দেখতে শুরু করে ভালো লাগার না লাগার একটা ব্যাপার থাকে। এটাই বলছিলাম, সেই দিন ভাইবের কথা বলছিলাম। তো এখন যাই হোক, এখন ভাইবের কথা বলছি না, এখন খাওয়া দাওয়ার কথা বলবো। আসলে না, এগুলো ঠিক এরকমভাবে বলা যায় না, এত একটার সঙ্গে একটা জড়িত, একটার সঙ্গে একটা জড়িত, যে একদম খাওয়া দাওয়াটাই বলবো, কারণ খাওয়া দাওয়ার সঙ্গে ভাবনা জড়িত, ভাবনা আবার প্রত্যেকে আরও কিছুর সঙ্গে জড়িত। তো আমি এই বলতে গিয়ে বলছি যে এনারা যে এত বলেন, এবং এনারা প্রত্যেকের আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে তারা বলছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সবাই বলেন মাছ মাংস ডিম খাওয়া উচিত নয়। তো আগে আমার না মানে ছোটোবেলায় এগুলো শুনলে কীরকম অস্বস্তি লাগতো, ছোটোবেলা থেকে এই ধরুন কিছুদিন আগে পর্যন্ত, কিছুদিন বলতে এই ধরুন ওই যে আমি 13 দিনের একটা যে ইয়ে করলাম, কি বলে ওটাকে, সংকল্প রাখলাম ওই মহাকুম্ভের সময়। সেই মহাকুম্ভের সময় যে আমি 13 দিনের সংকল্প রাখলাম, সেই সময়টার ঠিক আগে পর্যন্ত আমার এগুলো শুনলে নিতে পারতাম না কিছুতেই, যে মাছ মাংস খাবেন না, মাছ মাংস খাওয়া উচিত না। শুধু মাছ মাংস না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আদা, তার সঙ্গে হচ্ছে কি বলে ওই ডাল, মুসুর ডাল, অমুক তসুক সব মেলানো, এগুলো নাকি নিরামিষ, এগুলো খেলে নাকি অমুক হয়, তো এগুলো খেলে নাকি সত্যের কথা বলা যায় না, এগুলো খেলে নাকি পুজো করা যায় না, এগুলো খেলে নাকি ধর্ম, নিজের যে হিন্দু ধর্মে থাকা যাবে, হিন্দু ধর্ম বা অমুক তসুক নানান রকম এইরকম, এইগুলো খাওয়া উচিত না, বা এগুলো নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত আমি শুনতাম, কিন্তু কোথাও একটা আমি মানতে পারতাম না, কোথাও একটা আমার মনটা বিদ্রোহ করে উঠতো। বিদ্রোহ মিন্স ওইটাই আর কি, যে না ঠিক না, ঠিক না, মানে ভেতরটা আমার সাড়া দিত না ওইটাতে, যে হ্যাঁ এটা ঠিক একদম, বা মেনে নেবো একদম, খাবো না একদম, এরকম না। আমার মনে হতো না ঠিক না, এই ঠিক নাটা এবার আমি দেখতে শিখলাম, যে আমার ভেতর থেকে কেন এটা মনে হচ্ছে যে এই কথাটা, যে ব্রহ্মচর্যে থাকা, মাছ মাংস ডিম না খাওয়া, হেন তেন, এগুলো উচিত না, বা বিশেষ করে যারা এই আধ্যাত্মিকতায় রয়েছে, রিয়ালিটিতে রয়েছে, উচিত না, এইগুলো আমি মানতে পারতাম না। তার কারণ হচ্ছে আমার মনে হতো যে খাওয়াটা তো স্টমাকে যাচ্ছে, খাওয়াটা তার যে ইয়েটা, খাওয়াটা স্টমাকে যাচ্ছে, এবার স্টমাক থেকে ডাইজেশনের মাধ্যমে আমাদের রক্তের মাধ্যমে, ইয়ের মাধ্যমে ব্রেন থেকে পুরো শির দ্বারা হেন তেন সব জায়গায় ছড়াচ্ছে।
তো স্টমাকে যাচ্ছে যেটা, সেইটার সঙ্গে পুজোর কী সম্পর্ক? যে একটা জিনিস স্টমাকে যাচ্ছে সেইটার সঙ্গে আমি শিব বা কালী বা হোয়াট এভার কিছু একটা পুজো করি, তার কি সম্পর্ক? সেখানে তো ফুল মালা, বেশ চান টান করে আসবো, হ্যান ত্যান, এইটারই সম্পর্ক থাকবে। মাছ মাংস ডিম খাওয়ার সঙ্গে পুজো করা বা না করা বা রিয়ালিটি নিয়ে কথা বলা বা না বলার আমি কিছুতেই মিল পেলাম না। উপরন্তু আমার যখন ভীষণ একটা হার্ড টাইম চলছে, সেই সময় মহাদেব আমাকে বেনারসে নিয়ে যায়। মানে আমরা পৌঁছে যাই। আপনারা হয়তো বিশ্বাস করবেন কি করবেন না, আমি কিন্তু ওই রকম নই যে আপনারা বিশ্বাস করবেন না বলে আমি কথাটা বলবো না। মহাদেবই নিয়ে যান, তাই জন্য মহাদেব আমাকে বেনারসে নিয়ে যান। বেনারসে গিয়ে আমরা মাটিতে পড়ে থাকি আর কি, মানে খুব খারাপ অবস্থা, আমাদের জায়গা নেই কোথাও থাকার। তো যাই হোক, তারপরে একটা থাকারও জায়গা পাই, কারণ টাকা নেই। সব থেকে বড় তো ফিনান্সিয়াল ক্রাইসিসটা কিসের হয়েছিল? ক্রাইসিসটা অন্য কিছু ছিল না। লোকজন বিশাল বড় ঘরানায় জন্ম, হেন তেন সবই তো আছে, বাবা মা অমুক তসুক, কিন্তু সামহাও ফিনান্সিয়াল ক্রাইসিস। এটা আগে বলেছি, তাই এটা নিয়ে কথা বলতে আবার ওইটা নিয়ে বলতে শুরু করব। তো তখন কিচ্ছু ছিল না, গিয়ে এরকম তো মহাদেবী নিয়ে গেছিলেন, মহাদেবী তো বাঁচিয়েছেন। তো উনি যখন নিয়ে, তো আমরা একটা মন্দিরে বসতাম, আশিঘাটের সঙ্গমেশ্বর মন্দির, সেইখানে আমাদের পণ্ডিতজি থাকতেন একজন। তো ওনাকে আমরা সীতারামজি বলতাম, কারণ উনি কথায় কথায় বলতেন সীতারাম সীতারাম, তো আমরা ওনাকে সবাই সীতারামজি বলতেন। উনি আমাকে খুবই স্নেহ করতেন, সঙ্গে সঙ্গে মানে বসলেই চা এনে দেওয়া, এই করে দেওয়া, চলুন বাজার যাব আমার সঙ্গে, এসব করতেন। তো একদিন আমাদের খুব অবস্থা খারাপ, মানে ওখান থেকেও ঘরটাও থেকেও বেরিয়ে যেতে হয়েছে, একটাও খাওয়ার পয়সা নেই, একটাও খাওয়ার মানে পয়সা তো নেই, আর চলারও ক্ষমতা নেই, এরকম অবস্থা। আমরা মন্দিরে হয়েছে, বসে আছি যে কি করব। তা উনি বলছেন যে আমাকে তো খাবার দিয়ে যায়, আমার সঙ্গে আপনারা একটু খাবেন, উনি বলছেন। তা আমার সঙ্গে আমার ছোট ছেলে ছিল, ছোট ছেলে তো খুব ছোট, মানে ওর ওর কোনো রায় মানে দেবার মতন কিছু নেই। আর একটা অদ্ভুত সিচুয়েশানে তখন চলছে, মৃত্যুবৎ অবস্থা, সেই মৃত্যুকে দেখছি আমরা, পরখ করছি আর কি, দেখছি, পরখ বলবো না, মৃত্যুকে দেখছি, মৃত্যুর মধ্যে আছি তখন, মৃত্যুর ঘোরে রয়েছি আমরা। সেইখানে কেউ কিছু বলা, ভালো মন্দ অমুক তসুক হ্যান ত্যান কিছুই না, কিন্তু আমি শুনছি সব। তখন উনি বলছেন আজকে আপনি দাঁড়ান, একটু পরেই আমার খাবার চলে আসবে, একজন আমাকে খাবার দিয়ে যান দুপুরবেলায়, তা আপনি সেই খাবারটা খাবেন। দিয়ে এসছে, দেখছি ছোট্ট একটা টিফিন বক্স, তার এই ছোট ছোট বাটি। আমি ভাবছি বাবা, আমরা তিনজন, মানে উনি আর আমি আর আমার ছেলে, আমরা তিনজন, এইটাতে কি হবে? তো উনি ওটা নিয়ে পুরো টিফিন ক্যারিয়ারটা, যেটা মোটামুটি ক্যারিয়ারটা নিয়ে, যেখানে সঙ্গমেশ্বর মন্দিরে যদি আপনারা যান বা গেছেন দেখবেন, এখন তো অনেক পাল্টে দিয়েছে, তখন শিবের দুটো ছিল, একটাকে বলা হতো শিব পার্বতী, আর নন্দীজিকে ওখানেই ওটা একটা, যেই একটা মানে চত্বরের মধ্যে রাখা থাকতো, ও ধোয়া মোছা হতো, পুজো হতো, আর চারিদিকে ফটোটা হনুমানজির ফটো এইসব থাকতো। তো উনি একদম ভেতরে, ওই যে চত্বরটার মধ্যে, ওই ভেতরে ওখানটা দিয়ে রাখলেন, রেখে বললেন যে একটু নিবেদন করে নিই, তারপর খাবো। হ্যাঁ, মানে উনি বুঝতে পারছেন যে আমাদের খিদে পেয়েছে, উনি নিশ্চয়ই মুখগুলো সেই রকম আমাদের কিছু একটা ছিল, তো উনি বুঝতে পারছেন আমাদের খিদে পেয়েছে। তা বলছে, আমি মনে মনে ভাবছি খিদে পেয়েছে, কিন্তু এইটুকুনিতে আমরা ওনার খাবারটা খাবো, মানে এবার এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে না না, আমরা খাবো না বলে যে ওখান থেকে চলে যাব, দুপুর ঝাঁঝা রোদ, মে মাস, কোথাও যাওয়ার জায়গা নেই। এবার মানে মন্দিরটার থেকে সরে বেরিয়ে গেলে আর শেডটাও নেই মাথার উপরে, যে কোনো শেডে গিয়ে বসবো, কারণ লু বইছে গঙ্গার তীরে, বেরোলেই তো গঙ্গার তীরটা, সিঁড়িগুলো, ঘাটটা, আশিঘাট,
এবার লু বইছে ওই রোদে, আর একটা যজ্ঞকুণ্ড আছে সেখানেও বসা যাচ্ছে না, সবাই ওর নিচে কোনো রকমে একটু আধটু যারা ওখানে ইয়ে করে নিচে সবাই সরে গেছে ওখান থেকে, ওর আরও মন্দিরের ভেতরে ভেতরে গিয়ে সবাই বসছে, দু একজন গঙ্গায় এইসব রয়েছে দুপুরবেলা। তো ওরকম কী বলে টিফিন ক্যারিয়ারটা উনি পুরো শুদ্ধ যা দিয়ে গেছে, ব্যাগ থেকে নামিয়ে ওখানে একদম মাঝখানে শিব পার্বতীর যে লিঙ্গের মতন করা সেইখানে মাঝখানে উনি ওটা রাখলেন, নিয়ে বললেন একটু নিবেদন করে নিই ঠাকুরকে, হিন্দিতে বলছেন উনি, বাংলা বোঝেন না, হ্যাঁ নিবেদন করে নিই তারপরে খাবো। আর কি বলবো, ঘাড় নাড়লাম। একটু পরে উনি ওটা ওখান থেকে তুলে দিলেন, সেই মানে ওখানেরই কোনো কাগজ পাতা এরকম আর কি, মন্দির তো ওখানেরই কোনো কাগজ পাতা এসব করে উনি দিচ্ছেন। বিশ্বাস করবেন না, হয়তো আপনাদের সঙ্গে এরকম মিরাকেল ঘটেছে কিনা আমি জানি না। প্রথমে তো আমি দেখছি, প্রথমে আমি যে সূত্রে খাবার কথা বললাম সেটা বলিনি। আলু ভাতে ছিল, তার মধ্যে পেঁয়াজ দেওয়া, রসুন দেওয়া, মাখানো, পেঁয়াজ রসুন ভাজা দিয়ে মাখানো আলু ভাতেটা। আর একটা কী ছিল, লাউয়ের মতন কী ছিল। ওদের রান্না তো আমাদের থেকে অনেক আলাদা। তো যাই রান্নাই ছিল তার মধ্যে পেঁয়াজ রসুন আদা মুসুর ডাল সবই ছিল, ডালও ছিল যেটা, সেটা মুসুর আর ছোলার ডাল না কি দিয়ে বানানো। তো ওখানে, আর উনি ওখানের পূজারী, পুরোহিত মশাই ওখানকার পূজারী ওই সঙ্গমেশ্বর মন্দিরের। এখন উনি নেই, মারা গেছেন, দেহ রেখেছেন। তো উনি পূজারী, এইবার উনি ওখানে রেখে এবার দিচ্ছেন। টিফিন কাঠিটা যে কত বড়, মানে আমি এই এক বিত্তা দেখাচ্ছি, এক বিত্তা এই পুরোপুরি, এই পুরোটা এক বিত্তা, 3টে বাটি এর মধ্যে, এই রকমই হবে, এর থেকে বেশি হবে কিনা আমি বলতে পারবো না। তো বিশ্বাস করবেন না, আমাদের খেয়ে পেট ভরে গেল, মানে রীতিমতো ঢেকুর তুলছি খেয়ে আর কি, মনে হচ্ছে পেট ভরে গেল। আমি এত অবাক হয়েছিলাম, উনি দিয়েই যাচ্ছেন, আমি যে না না আর লাগবে না, না না নিন না বলে দিয়েই যাচ্ছেন, লিজিয়ে না আব লিজিয়ে না, আরে महादेव है ना, ও ঠিক ইয়ে কর দেগা ও কর দেগা, বলো আমার ছেলেকে দিচ্ছে, আরও নাও বাবু আরও নাও, আমাকে দিচ্ছে। সেখানে পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু অবাক হলাম, দিয়ে আমি তখন বললাম যে এখানে আপনি পেঁয়াজ রসুন খান, কিছু ইয়ে হয় না? তো হাসলো। তো দিয়ে উনি আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন উনি আমাকে, মানে কি বলবো, এগুলো বললে বলতে ইয়ে লাগে, কেমন যেন নিজের মনে হয় প্রশংসা করে ফেলছি, যেন সেরকম নয়। উনি বললেন যে आप तो सभी जानते हैं माताजी बोलते ना उनके, माताजी आप तो सभी जानते हैं। তো এটা কত সালের কথা আমি ভাবছি, 16 বোধ হয়, 2016 বোধ হয়, 2016, 17, 18, 19, 2016 নয়, 2019-এর বোধ হয়, না 2018-ওর বোধ হয়, 2018, 2018, 2018, তো 2018-র সময় তো ওই রকম বলছে, माताजी आप तो सभी जानते हैं खाने के लिए क्या है, खाना तो अलग से पचता है, भक्ति तो अलग से नहीं से आता है, सब तो सबका रखवाला तो वही है, वही तो देखता है, वही देता है खाना, वही उगाता है, वही करता है। তখন আমার মধ্যে একটা ইয়ে হলো, হ্যাঁ সত্যি তো, আমরা যে বলি যে তখন আমি ভাবছি যে সবাই যে বলে এরকম খাওয়া, এই আঁশ খাওয়া যাবে না, আমার চোখের সামনে, তো আমার জীবনে তো এরকম আরও ঘটনা ঘটেছে, শুধু এটাই না, আরও অনেক এরকম ঐশ্বরিক ঘটনা, এবং সেই ঈশ্বর আমাকে, বা আমি কি বলবো তাকে, মহাদেব শিব, তিনি নিজেই বলেছিলেন, তা আমি শিবই বলছি, শিব আমাকে স্বয়ং দেখিয়েছে যে কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, নিয়ম বলে কিছু হয়ই না, সমস্ত বানানো, আর এই বানানোর মধ্যে তোমরা ফেঁসে যাচ্ছ, তোমরা নিজেই বানাচ্ছ, নিজেই ফেঁসে যাচ্ছ। তো
ওই পেঁয়াজ রসুন দেওয়া আলু ভাতে, পেঁয়াজ দেওয়া ডাল, পেঁয়াজ দেওয়া লাউয়ের অমুকের তরকারি ভাত, আর এইটুকু টিফিন বাটির মধ্যে 3টে বাটি, মানে এইটুকু একদম, ওই 3টে বাটির মধ্যে 3জনে খেলাম, পেট ভরে গেল। এখন খেতে পারবো এরকম? এখন যদি এরকম ঘরে তো কই এরকম হয় না যে ছোটো, তাহলে তো হয়েই যেত। তাহলে যখন খাবার ছিল না তখন তো একটু খেলেই পেট ভরে যেতে হতো, হয়ে যেত। তো হয়েছে, এরকমও যে হয়নি তা নয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে। তো সেইটা আমি বলছিলাম যে এই আমি তখন চাক্ষুষ দেখলাম যে হ্যাঁ, এবার কি হয়, আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে না, খাওয়া দাওয়ার সঙ্গে এরকম এর কোনো যোগাযোগ নেই। আবার দেখে এলাম, আবার আমার লাইফে ওইটা একটা দেখা, আবার আমার লাইফে যে যা যে 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 শিবের আধিপত্য ছিল, যে মানে আধিপত্য কি বলবো ওটাকে, যে আধিপত্য বলবো, যে যিনি এসেছিলেন আমাকে বাঁচাতে, তিনি তো আজ এসে কাল চলে যাননি, তিনি ছিলেন 10টা বছর। তো বায়বীয় অবস্থাতেই ছিলেন, তো সেই অবস্থায় কিন্তু সব শোনা যেত। তো সেই অবস্থায় তিনিও বলেছেন, তিনি বলেছেন মানে ওরকম বসে বসে জ্ঞান দিয়ে বলেননি। হয়তো ওরকম পুজো এসছে 10টা বছর মধ্যে, 10 বছর পুজো, মানে পুজো তো প্রত্যেক বছর আসে, পুজো এসছে, আমি হয়তো অষ্টমীর দিন উপোস করেছি বা করেছি, এমন ঘটনা ঘটে গেছে যে সেদিন হয়তো মাংস বা পেঁয়াজ জাতীয় কোনো খাবার খেয়েছি। তখন আমি বলেছি, মা এই আজকে তো মানে না, আজকে তো নিয়ম এরকম। কিন্তু না, কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। তখন আমি আস্তে 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 জেনেছি ও কোনো নিয়ম নেই। তার মানে খাওয়ার সঙ্গে, মাছ মাংস ডিম খাওয়ার সঙ্গে পুজো করা, বা নিজের প্রতি নিজেকে দেখা, বা নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখা, নিজের কথা শোনা, নিজেকে চেনা, এই সবের সঙ্গে খাওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু এইবার এই যে 13 দিন আমি ইয়েটা করলাম, সংকল্পটা করলাম, এই রিসেন্ট যে মহাকুম্ভের সময় 13 দিন, 26শে ফেব্রুয়ারি থেকে, না কত থেকে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, এরম কিছু হবে, 1.5 মাস, 45 দিন। এইটা যে আমি করলাম, 45 দিন আমি থাকলাম, থাকতে 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 হয় কি, এগুলোতে একটা ঐশ্বরিক কিছু একটা ঘটে সামহাউ। একটা একটা স্পেস থেকে, একটা স্পেস মানে এই যে স্পেস বলছি, আমরা তো স্পেস করেই রয়েছি, তো সেই স্পেস থেকে একটা সারাউন্ডিংসে একটা কোথাও না কোথাও আওয়াজ পাওয়া যায়। এটা যার সঙ্গে না হয় সে, তাকে আমি বোঝাতে পারবো না, হয় এগুলো। তো তখন যখন করছি তখন আমি চিন্তা করলাম, বা তখন আমার কাছে উত্তরটা এলো, ও এইগুলো এই জন্য খায় না, কারণ শরীরকে খুব ভারী করে দেয়। পেঁয়াজ রসুন দিয়ে মাংস, ফ্লেশ যদি আপনি খান, ফ্লেশ আপনার বডিকে খুব মানে রক্তে খুব ভারী পণ এনে দেয়। আর তার সঙ্গে পেঁয়াজ যদি ভাজা হয়, পেঁয়াজ তো গরম করলে তার ইয়েটা বেড়ে যায়, ওই ভারীনেসটা বেড়ে যায়। তো পেঁয়াজ রসুনও তাই, এগুলো কাঁচা খেলে আলাদা গুণ, আবার আপনি ভেজে তরকারি মানে মশলা দিয়ে খাবেন তার আলাদা গুণ, তারপর সেটা খুব একটা গুণ নেই। আবার একদম গুণ নেই তা নয়, কিন্তু এটাও জানবে যারা একদম মশলা খায় না তাদের ইমিউনিটি কম, তারা খুব তাড়াতাড়ি রোগে পড়ে যায়, খুব তাড়াতাড়ি ভয় পায়, খুব তাড়াতাড়ি ভীতু হয়, তারা খুব ভেতরে, উপরে দেখায় না হয়তো, কিন্তু ভেতরে খুব ভীতু টাইপের হয়। আর খাবার বাপরে, খুব ভীতু, খুব মশা, খুব ভীতু হয়। তো যার জন্য একদম মশলা না খায় যারা, তাদেরও ক্ষতি। সব কিছু ব্যালেন্স করে খেতে হয়, কারণ দুনিয়াটা তো ব্যালেন্সে চলছে, তাই সব কিছু ব্যালেন্সে খেতে হবে। তাই ওটার সঙ্গে কোনো নেই। কিন্তু হ্যাঁ, কেন এটা খেতে নিয়ে উপলব্ধি করলাম, যে শরীরটা খুব ভারী হয়ে যায় তখন, যে শরীরটা খুব ভারী হয়ে যায়, এবং শরীরটা ভারী হয়ে যাওয়ার জন্য পেটে যদি গ্যাস হয়, তো অবভিয়াসলি আপনার মাথায় তো সুচিন্তা ঢুকবে না। পেটে গ্যাস মানেই শরীর করবে, ঝিমঝিম লাগবে, লাগবে, বিরক্তি, বিরক্তি থেকে রাগ, রাগ থেকে উল্টোপাল্টা চিন্তা, এই ধরনের এই সিস্টেমটা হবে, এই একটার সঙ্গে একটা লিঙ্ক। যার জন্য ওরা বলে যে খেও না, খেও না, খেও না, খেও না, মাছ মাংস খেলেই হয়, মাছ মাংস খেলে হয় না। আপনি যদি ব্যালেন্স করে খান, আপনি ধরুন 3 দিন মাছ বা মাংস খেলেন, 2 দিন মাছ খেলেন, 2 দিন মাংস খেলেন, 2 দিন একদম নিরামিষ খেলেন,
আবার একদিন মাছ খেলেন বা মাংস খেলেন। 2 দিন মাসে বা সপ্তাহে আপনি রাখুন একদম নিরামিষ। সেটা পরপর 2 দিনও রাখতে পারেন, আবার রাখতে পারেন। ধরুন আপনি পিৎজা খেলেন, বিরিয়ানি খেলেন, আরও কিছু খেলেন, রেস্টুরেন্টে খাচ্ছেন, সব ঠিক আছে। রেস্টুরেন্টে খাবার পরের দিনই আপনি একদম অফ অফ করে দিন খাওয়া। সেদিন জল মুড়ি বা নুন জল ছাড়া আর কিচ্ছু খাবেন না। দেখবেন ওটা আপনাকে করবে, যে কিছুতেই আপনার ওই সব কোলেস্টেরল বা হ্যান ত্যান যা কিছু আছে এগুলো, বা হাই প্রেশার লো প্রেশার, এগুলো খুব একটা করবে না। যেই আপনার হাই প্রেশার ধরা পড়বে অমনি আপনি এক্সারসাইজ করুন। এক্সারসাইজ সঙ্গে সঙ্গে করুন। এমন কিছু এক্সারসাইজ আছে যেগুলো আপনার হাই প্রেশারকে নর্মালে আনতে সাহায্য করবে। আমারও তো হাই প্রেশার, আমি আজ পর্যন্ত কোনো দিন কিন্তু ডাক্তার দেখাইনি। আমার ডাক্তার বহু আগে বলেছিলেন, একজন ডাক্তার না, একজন, দুজন, তিনজন ডাক্তার পরপর, মানে 4জন, মানে অনেক দেরিতে। আমি ধরুন আমি আজকে কথা বলছি, প্রথম ডাক্তার যখন বলেছিলেন তখন হয়তো আমার ওই 26, 27, না 28, 29, 29, 30 এইরকম বয়স, 28, 29, 30-এর মধ্যে কিছু বয়সটা হবে। তখন আমাকে ডাক্তার বলেছিলেন তোমার তখন ডাক্তার আমার চেনা ছিলেন ডাক্তারবাবু, তো উনি বলেছিলেন তোমার থাইরয়েডের কি আছে, টেন্ডেন্সি আছে, তুমি একবার দেখিয়ে নিও। আমি কিন্তু আজও দেখাইনি। তা আমি কি ভালো নেই? তো দিব্যি আছি, মানে সত্যি আমি খুব ভালো আছি। আচ্ছা, তারপরে হাই প্রেশার ধরা পড়লো। হাই প্রেশার দাঁড়াও বলে আবার এক্সারসাইজ হ্যান ত্যান শুরু করলাম, ঠিক হলো। তো এইবার এইগুলো হচ্ছে কথা, যে খাওয়ার সঙ্গে কোনো মিল নেই। আবার এটাও ঠিক, যদি আপনি খাওয়াটাকে ব্যালেন্স না করেন তাহলে আপনার যে চিন্তা ভাবনা সেটা গড়বড় হয়ে যাবে। তাই তখন কোনো রকম ভালো কাজ আপনি মন দিয়ে করতে পারবেন না, সেখানে বাধা পড়বে। সেই জন্যই ওনারা বলেন যে খাওয়া উচিত না। আমার মনে হয় এটা, কিন্তু খাওয়া উচিত নয় সেইটা আমি দেখি না। যার জন্য আমি বললাম, কালকেও আমি ভিডিওতে বলেছি, আমার সঙ্গে অনেকের মেলে না। কারণ পেঁয়াজ রসুন খাই না মানে সেখানে তুমি পেঁয়াজ রসুন যদি না খাও, তোমার শরীরে তো পূর্ণ ভিটামিন বা যত কিছু মিনারেলসগুলো লাগে, যেগুলো আমাদের জলে রয়েছে, রক্তে রয়েছে, সেইগুলোর ছাড়াও যদি বাইরে থেকে কিছু মিনারেলস লাগে, সেই মিনারেলসগুলো যদি সবগুলো ঠিকমতো না যায় তাহলে তো আমি ইমব্যালেন্স হয়, শরীর তো ইমব্যালেন্স হয়ে যাবে। এবং শরীর সবসময় ইমব্যালেন্স মানে কি মাথা ঘুরে পড়ে যাবে? তা তো নয়। ভেতরে কোন রোগের জন্ম নেবে সেটাই তো আমি জানি না। তো সেই জন্য হচ্ছে যে খাওয়ার ব্যাপারে প্রচণ্ড ব্যালেন্স। আর আমার মতে যেটা বলে, একটা ব্যালেন্স, সব খাও, তুমি সব খাও। হ্যাঁ, তুমি অ্যালকোহল খেও না, অ্যালকোহল পান করো না, কারণ অ্যালকোহল খুবই খারাপ। অ্যালকোহলের কোনো ভালো গুণ নেই, অ্যালকোহলের কোনো ভালো গুণ নেই। অ্যালকোহল ডাক্তার বলেও যে অনেক ক্ষেত্রে আগে শুনেছি, কিন্তু এখনকার ডাক্তাররাও আবার বলছে না ওটা, মানে একটা জায়গায় পড়লাম যে এখন বলছে না ওটা না। আগে ডাক্তার বলতো অ্যালকোহল যদি রোজ একটু করে খাওয়া যায় তাহলে হার্টের জন্য ভালো, এই জন্য ভালো। কিন্তু কেউ তো ওইটুকুনি করে খাবে না, হয়তো জানি না কি তো যাই হোক। কিন্তু অ্যালকোহল কেটে গেলে লাগিয়ে দিন বা করে দিন, এগুলো ঠিক আছে, কিন্তু অ্যালকোহল খাওয়ার জন্য সেইটা উচিত নয়। কারণ ও ব্রেনের কাজটা বন্ধ করে দেয়, কিন্তু মাছ মাংস ডিম কিন্তু ব্রেনের কাজ বন্ধ করে না। ও যেহেতু পেটের ঠিক মতন না হয়, তাহলে তাহলে কি বলে, গ্যাস ফর্ম করে, করে, তার জন্য স্বাভাবিক এবার ঠিক থাকবে না, মাথা গরম হবে, বিরক্তি লাগবে। তো পুজো করবেন আপনি একটা স্থির মনে, সেখানে যদি বিরক্তি লাগে, সেই জন্য অনেকে খায় না। আবার আমি দেখতাম আমার যদি যেমন ধরুন শিবরাত্রিটাই আমি করি, আমি তো মাছ মাংস ডিম খেতে পারি, কিন্তু ওটা অটোমেটিক্যালি হয়ে যায়, অটোমেটিক্যালি, যে কিছুই খেতে ইচ্ছে করে না, খিদেই পায় না, শুধু চা আর বিস্কুট খাই সারাটা দিন। মানে আগের দিন একবার ভাত, তারপরের দিনটা পুরো উপোস, তারপরের দিন যখন শেষ হয় তারপরে সব ঘুমিয়ে যাই, সকালবেলা উঠে একটু প্রসাদ দিয়ে জল, তারপর নর্মাল খাওয়া অনেক পরে শুরু হয়। তো ধরে নিন সেই নর্মাল খাওয়া যেহেতু অনেক পরে শুরু হচ্ছে, কারণ খাওয়াতে যাবে না অত কোন উপোস বলে। তো উপোস মানে উপোস, কিন্তু উপোস মানে উপোস,
উপোস মানে আমি ফলাহার করলাম, সাবু খেলাম, লুচি খেলাম, এটা কিন্তু উপোস নয় আমার। উপোস মানে একদম কিছু না খাওয়া, জল আর চা খাওয়া, জল আর চা খাওয়া। তো এটা আপনা আপনি এসে গেছে, এটা আমি করিনি যে মানে কি বলবো যে ইয়ে। আবার ধরুন কি বলে, তো এইভাবে আমি খাবার দাবারের ব্যাপারগুলো বলছি যে আপনারাও যারা পুজো আচ্ছা হেন তেন বা যারা শুনছেন বা যাদের ইয়ে যে না খাওয়া, খেতে নেই খেতে নেই খেতে নেই, আমি বলবো, আমার কথা যদি বলি, আমি বলবো কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। সব নিয়ম হচ্ছে ব্রেনের। তুমি ব্রেনকে যা বলবে, তুমি ব্রেনকে যা শেখাবে, তুমি যেভাবে তাকে হ্যাবিটেট করবে, সে সেইভাবেই চলবে। এখানে তুমি খেলেও ঠিক থাকবে, এখানে না খেলেও ঠিক থাকবে। তো আমি একটা ইয়ে নিয়েছি, একটা কি বলবো, ভেতরে ভেতরে একটা ওথ মতো নিয়েছি যে আমি সমস্ত প্রথাগুলোকে ভাঙতে ভাঙতে যাব। যে যেটা বলে, মানুষ যেটা বলে, আমি ঠিক তার উল্টোটা করব। আমি এই সংসারে থেকে, গৃহস্থে থেকে আমি তাকে লাভ করতে চাই, যেটা এক ধাপ এগিয়েছি বললাম। একদম সংসারে থেকে আমাকে রোজ চিন্তা করতে হয় আজ কি রান্না করব, কি কাচতে হবে, কি ঘরের কাজ আছে, আচ্ছা গল্প লিখছি তো গল্প লিখছি, ছেলেদের সঙ্গে কথা, ছেলে মেয়েদের তাদের খবর জানা, তাদের সঙ্গে একটু হাসি হাল্লা করা, একদম গৃহস্থের মধ্যে থেকে আমি ওই সঙ্গে একদম ডাইরেক্ট কানেক্ট হব। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত প্রথা, অর্থাৎ এটা করলেই ওটা হয়, ওটা করলেই ওটা হয়, ওটা ছাড়া ওটা হয় না, এই যত নিয়ম কানুন আছে আমি তার এগেনস্টে গিয়ে মানে ইচ্ছা করে যাব না, মানে ওটা একটা এক্সপেরিয়েন্স। যেমন ধরুন আমি চুলটা কেটে দিলাম, আমি সাজবো না, তাতে লোকে আমাকে নেবে নেবে না নেবে না নেবে, এই ব্যাপারটা আমি বলছি। এইরকমভাবে আমি সাজবো না, আমি আমি একদমই এইসব উঠিয়ে দেবো আস্তে আস্তে, আরও কথা বন্ধ করে দেবো, আরও আরও হবে আস্তে আস্তে। আমার যেরকম যেরকম একটা আদেশ বা নির্দেশ আসবে বলতে পারেন, এবার আদেশ বা নির্দেশ কোত্থেকে আসবে কি না সেগুলো আমি অত সেটা বলতে পারবো না এখন, পরে বললে বলবো। আমি শুধু এটুকু বলবো, বিশ্বাস করার জন্য নিজেকে তৈরি করতে হবে। যদি কেউ মনে করেন না এসব ফালতু কথা বিশ্বাস করি না, তাহলে আপনি অযোগ্য। আপনাকে বিশ্বাস করার জন্য একটা আধার তো রাখতে হবে যে ভাই লাইট নিমতেও পারে, লাইট জ্বলতেও পারে। তো যারা গবেষণা করে, রিসার্চ করে, গবেষণা করেন, তারা কি করে, বারবার বারবার ফেলিওর 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 আর সাকসেস। এই লাইট জ্বলে গেল, জ্বলে হয়তো আধা ঘন্টা থেকে আবার নিভে গেল। তো এইভাবেই হয় জিনিসটা। তো সেটাই আমার বলার উদ্দেশ্য যে আপনারা পরীক্ষা করে দেখুন যে কিভাবে ভালো থাকা যায়। তবে আমি বলবো খুব বেশি নিয়ম কানুনের মধ্যে, খুব বেশি নিয়ম কানুন ইয়ের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না, তাহলে কি হবে, আসল জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবেন, আসল জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবেন। সেই জন্য বলবো নিয়ম কানুনের মধ্যে না জড়িয়ে আপনি সুন্দরভাবে পরীক্ষা করুন, দেখুন যে আপনি কিভাবে চলতে পারবেন। কারুর কথায় কান দেবেন না, আগে নিজে পরীক্ষা করবেন, তারপরে যদি তার সঙ্গে আপনার সেই কাজের সঙ্গে কথাটা মিলে যায় তাহলে মানবেন তাকে, তখন কথাটা সেই ইয়ের জন্য। তো আমার যেটা বলার বক্তব্য হলো যে প্রথম কথা হচ্ছে একদম নিজের দিকে তাকাতে হবে যে আমি কি করছি, আমার কাজটা কি, এটা আগে ভাবতে হবে আমার কাজটা কি, আমি কি করছি, আমি কি শুধু লোকের দোষ দিচ্ছি না নিজের দোষ বেশি দিচ্ছি। আর নিজেকে নিয়ে খিল্লি উড়াতে হবে পুরো নিজের মধ্যেই, নিজেদের লোকেদের সঙ্গে। এই দেখুন আমি টাকলা হয়ে গেছে, আমাকে লোকে কি বলবে, আমি নিজেই নিজেকে 10 বার টাকলা বলছি। আমি নিজেই বলি যে আমি এটা জানি না, অমুক করি তসুক করি, যেটা আমি করি। এই যে নিজেকে যদি আপনি ক্ল্যারিটি এনে নেন, তাহলে দেখবেন অন্যে যখন বলবে না তখন আপনার গায়ে লাগবে না।
নিজের দোষটা, নিজের সব থেকে বড় দোষটা ধরতে হবে, আপনাকে ধরে এগোতে হবে যে এইটা যে আমার দোষ। যেমন আমার স্বদোষ আছে, আমি ধরেছি আমার স্বদোষ আছে, তো আমি কি করি, আমি স্বদোষটাকে কাটানোর চেষ্টা করি। এইবার আমি যে কথা বলছি, আমি সবসময় ওটা মাইন্ডে দেওয়া হয়ে গেছে, রোজ ওরকম ভাবনাটা আসে না, কিন্তু আমার কিন্তু স্বদোষ। এই যে আমি যেই বললাম আমার আমার এত স্বদোষ, এই মা কি বাজে লাগছে, যে আমি নিজের নিজের ভুলটা এইভাবে ধরলাম না, তখনই কোথাও একটা আমার রেকটিফাইয়ের জায়গা তৈরি হলো যে হ্যাঁ এটা সদস্য হচ্ছে, মা কি বাজে, সদস্যটা ভাল লাগে না, কথার মাঝখানে সদস্য স করি, বাজে লাগে, বা মুখ বেঁকাই, বা এমনি করি বা অমনি করি, যাই করি সেগুলো একটা দেখে শেখা না, যাতে একটু ঠিক লাগে। কেন শুধু শুধু ভুলভাল লাগাবো নিজেকে, যখন ভুলভাল করার, অভিনয় করার তখন করব। এবার যে হয়ে যাচ্ছে, যদি কিছু খারাপ হয়ে যাচ্ছে সেটা যাতে না হয়, সেই জন্য কী করা না, তাকে দেখা। নিজের দোষটা যদি আমরা নিজেকেই ধরে দিতে পারি এবং সেটাকে শুধু ধরে দেওয়া না, রেকটিফাই করা, সেটাকে রেকটিফাই করা যে না আমার এটা ভুল, আমি বেশি কথা বলি, এটা আমার তো ভীষণ ভীষণ হতো। কারো বাড়িতে গেলে না আমি বসেই যাই, আর উঠতে ইচ্ছে করে না, বকেই যাচ্ছে বলতে ইশারা শুরু করছে যে এবার উঠিয়ে দাও একে, বা কেউ উঠে চলে যাচ্ছে আর আসছেই না তো ওই তো যাই হোক, তো এরকম আর কি, যে এত একবার খুব হাসির ঢুকে গেল। যাই হোক, আমি আর কথা বলবো না, আমি রাখি। যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কথা বলতে পারছি না, হাসি ঢুকে গেছে আমার ভেতরে। এবার আমি আর কথা বলতেই পারবো না, আমি হেসেই যাব। তো আমি এখন রেখে দিচ্ছি, আমি আবার কাল আসবো। বকতে শুরু করলাম, বকেই যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর নিজেকে পরীক্ষা করবেন, নিজেকে জানবেন কেমন লাগলো। তাহলে আসি, টাটা, সবাইকে গুড নাইট, খুব ভালো থাকবেন, চললাম।